70 দশকটা তখনও রংদার হয়ে ওঠেনি, ছিল সাদা কালোয় নিপুণ আধিপত্য। তাতেও মনের মধ্যে লেগেছে রঙের চোখ। সাদা কালো টেলিভিশনে যা কিছু দেখানো হোক না কেন, তার হৃদয়ে এনে দিয়েছে ভালো লাগার অনুভূতি। বক্সিংয়ের মতো জ্যান্ত একটি খেলাও দূরগ্রাসে গিলতে সমস্যা হয়নি। রক্তাক্ত ক্ষতবিক্ষত বক্সারের মুখব্বয় দেখেও মায়া লাগেনি, বরং ভেতরটা উল্লাসিত হয়েছে অদূরভূত এক আনন্দে। মোহাম্মদ আলী, জর্জ ফোরম্যান, জো ফ্রেজার, লিওন স্প্রিংকস, ল্যারি হোমসের মতো কৃষ্ণাঙ্গ বক্সার্সরা আমাদের সাদা মনে চিরস্থায়ী ছাপ ফেলে দেন। মূলত মোহাম্মদ আলীর প্রতি পক্ষপাত থাকায় বোধ করি কোনো হিংস্রতাকে আমোদজনীয় মনে হয়নি। নিরপেক্ষভাবে চিন্তা করলে বক্সিংয়ের মতো বুনো ও পাশবিক খেলায় কি কারণে আকর্ষণ থাকতে পারে? অবশ্য প্রধান কারণ হতে পারে পৃথিবী ইতিহাসে তো হিংস্রতাই জয় জয়কার। মানুষের সহজাত প্রবৃত্তি হলো টিকে থাকা কিংবা আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রতিপক্ষকে আঘাত করা। সেক্ষেত্রে বক্সিং দুনিয়ার অনেক মানুষের প্রিয় হবে, তাতে অবাক হওয়ার কিছু নেই। সেই সময় বিশ্বসেরা হিসেবে শ্বেতাঙ্গ বক্সারদের কদাচিৎ দেখা মিলত। তবে সামগ্রিকভাবে শ্বেতাঙ্গদের কাছে যুগের পর যুগ অপমানিত, লাঞ্ছিত, শোষিত কৃষ্ণাঙ্গরা যখন বক্সিং নিয়ে ঘুরে দাঁড়ান, সেটাও ভালো লাগার একটা কারণ হতে পারে। সে যাই হোক, তখন কেন যেন মনে হতো বক্সারের শারীরিক গঠন হবে কালো পাহাড়ের মতো দীর্ঘ, পেশিবহুল, বলবান। বক্সিং রিংয়ে তাকে ছেড়ে দেওয়া হলে বুল ফাইটারের মতো প্রতিপক্ষের দিকে বিক্রম বেগে তেড়ে যাবেন। সে সময় দুনিয়া কাঁপিয়ে দেয় বক্সিংয়ে এক একটা লড়াই, যেখানে বাংলাদেশের স্থান পাওয়ার তো প্রশ্নই আসে না। আর যাই হোক, বক্সিংয়ে বাংলাদেশের কোনো কালেই সম্ভাবনা নেই, এমন একটা মনোভাব সহজভাবেই গড়ে ওঠে। দৈহিক কাঠামোর তুল্যমূল্য বিচার বিবেচনা করেই হয়তো এমন ধারণা হয়। খর্বাকৃতি আর কৃষ্ণতনু নিয়ে কি আর বক্সার হওয়া যায়? এই ধারণা ভেঙে যেতে বেশি সময়ও লাগেনি। আরে তখন তো আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পদক পাওয়ার রেয়াত ছিল না বললেই চলে। আর এশিয়ান পর্যায়ে পদক পেতে চাওয়াটা ছিল অনেক বড় স্বপ্ন। সেই স্বপ্নের পথে বাংলাদেশের বক্সাররা এগিয়ে যাবেন, এটা শুধু অভাবিত নয়, অকল্পনীয় বটে। শারীরিক গঠন ও সামর্থ্যের মাপকাঠির শক্তির খেলায় বাংলাদেশকে নিয়ে আশাবাদী হওয়ার মতো প্রেক্ষাপটও অন্তত সে সময় ছিল না। অথচ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পদক পাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন বক্সার্সরা, এবং অবিশ্বাস্য হলে এটাই সত্য, বাংলাদেশের জন্য বক্সার্সটাই প্রথম বাংলাদেশে আন্তর্জাতিক পদক এনে দেন। 1977 সালের 20 থেকে 26 মার্চ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত তৃতীয় কিংস কাপ বক্সিং টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম পদক পেয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নেয় 12টি দেশ। 25 মার্চ হ্যাভিওয়েট ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পান হাবিলদার আব্দুর রউফ খান। বলা যায় সেটাই ছিল আন্তর্জাতিক মানদণ্ডে গুরুত্ব পাওয়া মতো বাংলাদেশের প্রথম কোনো পদক। এই পদক বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বুনে দেয় নতুন স্বপ্নের বীজ। অবশ্য সেখানেই থেমে থাকেন এই বক্সাররা। একটুখানি সচেষ্ট হলে পদক পাওয়া যে মোটেও অসম্ভব নয়, এই বোধটাই সম্ভবত তাদের আত্মবিশ্বাসী করে তোলে। 1977 সালের 13 থেকে 20 অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ফের চমক দেখান বক্সার্সরা। 13 দেশের এই প্রতিযোগিতায় 2টি পদক অর্জন করেন বাংলাদেশের 2 বক্সার। 12 অক্টোবর লাইট ফ্লাইওয়েট 48 কেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল হালিম আঙ্কেল এবং 14 অক্টোবর হ্যাভিওয়েট 81 কেজিতে হাবিলদার আব্দুর রব খান ব্রোঞ্জ পদক জয় করেন। তো আমরা হালিম আঙ্কেল যেহেতু আমাদের পাশে আছে, আমরা একটা তালি দিই সবাই হালিম আঙ্কেলের জন্য। এটা আমাদের বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিকভাবে চ্যাম্পিয়নশিপ পদক, নো ডাউট। আমাদের সাথে এটা তো নতুন করে করেছি, আমাদের সাথে তোমরা আসো, 3 জনই আসো। আমাদের 3 জন বক্সারই কিন্তু 1.5 স্টার। এখানে যারা কার সাথে ফাইট করতেছে এটা হচ্ছে হলো ব্যাপার। এখন যদি মনে করেন মোতালেবের ওয়েটে লোমাচিনকো আছে, মোতালেবের ওয়েটে হ্যাঁ ডেভিস আছে, সো দেখা গেল ওর যদি এখন ডেভিসের সাথে 4 রাউন্ডও খেলা দেওয়া হয়, তাহলে ওর খেলাটাই ইসে যাবে, এই মেইন ইভেন্টে যাবে, কারণ সে ডেভিসের সাথে খেলছে। ওকে, শেষ করে। আচ্ছা, আমরা 27 তারিখে আছি এখনো। 27 তারিখে টোটাল 2টা কান্ট্রি নিয়ে খেলা হবে। শুধু সম্পূর্ণ ইন্ডিয়া টিমকে আমরা ইনভাইট করেছি এবং সম্পূর্ণ বাংলাদেশ টিমটা খেলবে। আর আমি অ্যাকচুয়ালি
যেহেতু কম্বাট স্পোর্টসের সাথে আছি এবং কমপ্লিটলি কম্বাট স্পোর্টস টেপটাই আমার, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড লাইসেন্স ABC অ্যাসোসিয়েশন অফ বক্সিং কমিশন অ্যান্ড কম্বাটিভ স্পোর্টস, আমার কমপ্লিট টেপটাই হচ্ছে কম্বাট স্পোর্টসের উপরে। তবু আমি চাইনি যে দুই নৌকায় পা রাখি, আমি আসলে একটা স্পোর্টসকে ডেভেলপ করার জন্য ওয়ার্ক করছি, বাংলাদেশের জন্য স্পোর্টসটা কমপ্লিটলি ডেভেলপ করতে পারি, আসলে আমার মূল চিন্তা ভাবনা এটা। এছাড়া পুরো কম্বাট স্পোর্টসটাই আমার কাছে আছে, আমি চাইলে পুরো কম্বাট স্পোর্টসটা নিয়ে মুভ করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না তা, কেননা আমি চাই একটা স্পোর্টসকে কমপ্লিট ডেভেলপ করি। আসলে আমার বিজনেসের প্ল্যান থেকে আমার ডেভেলপ প্ল্যানটা বেশি। আমি চাচ্ছি বাংলাদেশের কেউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক এবং বাংলাদেশের মধ্যে যেন আমরা হাইলি কোনো কিছু করি এবং বাংলাদেশকে একটা ফরেন ইন্টারন্যাশনালি কালচারে পরিণত করা, আমার এই লক্ষ্য এটা। বর্তমান সময়ে বাংলাদেশের রেটিংসের দিক দিয়ে সবচেয়ে ভালো বক্সার।